বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং আমার ডানে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা। আজিজুল বারী হেলাল, আপনাকে নির্বাচনের পরে প্রথম দেখা সংসদ সদস্য নির্বাচিত হয়, অভিনন্দন। আমি একটু আপনাদের দুজনের কাছেই বুঝতে চাই, বহুল আলোচিত বিশেষ করে নির্বাচনের পরে তো বটেই সংবিধান সংস্কার পরিষদ এবং জুলাই চার্টার এর ভবিষ্যৎ কি? এটা কি মৃত্যু ঘটতে যাচ্ছে বা অপমৃত্যু ঘটতে যাচ্ছে, নাকি এটা স্বাভাবিক পরিণতি যেটা হবার কথা সেটাই হচ্ছে? আজিজুল বারী হেলাল। দেখেন, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আপনি অনুষ্ঠানটা শুরু করেছেন। প্রথমে আমি জুলাই সনদের কথা বলি। জুলাই জাতীয় সনদ, যেটা আপনার 84টা পয়েন্ট, নোট অফ ডিসেনশন সহ আপনার সংসদের দক্ষিণ প্লাজায় আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছিলাম। সেই জুলাই জাতীয় সনদ আপনার লেটার টু লেটার, ইভেন the every punctuation like আপনার ডট, কমা, সেমিকোলন, এভরিথিং উইল মেনটেইন অ্যান্ড ওবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এখন বলা হচ্ছে যে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদটা আপনার একটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে হয়েছে। রাষ্ট্রপতি যদি এটা অর্ডিন্যান্স দিতে, তাহলে কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হতো। আদেশ না দিয়ে যদি অর্ডিন্যান্স, 133 অর্ডিন্যান্স সে দিয়েছে, এটা একটা অর্ডিন্যান্স দিতে পারতো, দেয়নি। এটা একটা গোজামিল। কিন্তু এখন জুলাই সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে এইটাকে, যে আমরা বলছি যে সংবিধান সংশোধন করতে হবে, সে নামে একটা পরিষদ বা একটা কমিটি গঠন। আপনারা বলছেন একটা সংসদীয় কমিটি করে করে এটা সংশোধন করবে, সেই বিষয়ে আলোচনা। এবং তখন বিরোধী দল বলছে যে যে কমিটিটা করা হবে সেই কমিটিটা সবাই সমান ভিত্তিতে হয়। আমরা উত্তরে বলেছি যে আপনি যে কটা সিট পেয়েছেন, আমরা যে কটা সিট পেয়েছি, সেই অনুযায়ী কমিটিগুলো হবে। এই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনার জন্য একটা মুলতবি প্রস্তাব এনেছিল আপনার বিরোধী দল থেকে। সেই মুলতবি প্রস্তাবের আলোকে সংবিধানের যে রুটিন কার্যক্রম এটা বন্ধ করে 2 ঘন্টা আলোচনা হয়েছে, এবং স্পিকার বলেছিলেন মঙ্গলবারে যে কিন্তু আপনার সংসদীয় যে ডেইলি রুটিন, সেই রুটিনের পরে যখন 71 বিধিতে আলোচনা করা শুরু হয়েছে, তখন বিরোধী দল বলল যে আমাদের যে আলোচনা, সংবিধান সংস্কার পরিষদের যে আলোচনা, এই আলোচনাটা করতে হবে। তখন স্পিকার বললেন যে আরেকটি নোটিশ এসেছে মুলতবি প্রস্তাবে, সেটা হলো এই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এটা স্পিকার গৃহীত করেছেন এই প্রস্তাবটি। তখন বিরোধী দল বলছে যে তাহলে আমাদের যে আগের মুলতবি প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদের, সেই প্রস্তাবটি আপনার নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। স্পিকার বলছেন না, আপনি জুলাই জাতীয় সনদের যে মুলতবি প্রস্তাবটা আনা হয়েছে, এই আলোচনা যখন শুরু হবে এই আলোচনা করতে পারবেন, তাছাড়া আপনাদের যে মুলতবি তার জন্য সময় দেওয়া হবে। কিন্তু ওনারা ওয়াক আউট করলেন। এখন বক্তব্য হলো, দেখেন, সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন শব্দের খেলা। আমি সংস্কার মনে করি যে এগ্রিগেশনস অফ মেনি অ্যামেন্ডমেন্টস ইজ কল্ড রিফরমেশনস, তাই না? আপনার 84 প্রস্তাব আছে, 84টার মধ্যে 50টার মতো আমরা ঐক্যমত, 30টার মতো নোট অফ ডিসেনশন আছে। এই 30টা যদি আপনার সংশোধন করি তাহলে তো হচ্ছে। তা আপনি যদি, আর সংস্কার কথাটা তো ব্রড সেন্সে ব্যবহৃত হয়। এখন বলছেন যে না, আগে শপথ নিতে হবে। এখন শপথ নিতে হবে এই কথাটা জুলাই জাতীয় সনদে নেই। দেখবেন জুলাই জাতীয়, যেটা আমরা সিগনেচার, ওটাই নেই, ওটা আদেশে আছে। আর আমরা আদেশকে বলছি, আদেশটা যখন আইনে পরিণত হবে তখন আপনি এটা করতে পারেন। এখন আইনে পরিণত হয়নি তো, আদেশ ইজ নট এ ল। এবং আমার যতদূর মনে পড়ে, আদেশ জারি হবার পরে আপনারা এটাকে বিশ্বাসঘাতকতা, প্রতারণা, এই শব্দমালা আপনাদের নেতৃবৃন্দ ব্যবহার করেছিলেন
আমার দেখেন, স্পষ্ট মনে আছে। এটা আমরা বলছি যে এটা অন্তহীন প্রতারণার দলিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আপনি বলেন যে আমরা সবাই মিলে যে পলিটিক্যাল কন্ট্রাক্টটা করেছি জুলাই জাতীয় সনদের যে 84টা পয়েন্টে, সেইটা যখন আপনি গেজেট আকারে প্রকাশ করছেন তখন আমাদের ডিসেনশনও বাদ দিলেন, আবার কিছু কিছু জিনিস ঢুকিয়ে দিলেন কি যে আপনাদের সংস্কার পরিষদে আলোচনা শপথ নিতে হবে। তাহলে এই কথাটা জুলাই জাতীয় সনদ যখন আমরা সিগনেচার করি তখন থাকলো না কেন আপনি বলেন? তাহলে এটা প্রতারণা না? আপনি আমার কাছ থেকে কন্ট্রাক্ট করলেন একটা জিনিস, প্রিন্ট ভার্সন আসার পরে গেজেট আকার যেটা সেটা আর একটা জিনিস, তাহলে এটা তো অন্তহীন প্রতারণা না? এখন আপনি দেখেন জুলাই জাতীয় সনদের ব্যাপারে যে 84টা পয়েন্টের ব্যাপারে আমরা কতটা কর্ডিয়াল, এটা আমি 3টা উদাহরণ দেবো ছোট করে। যে প্রথমটা হলো যে সবার আগে কে সিগনেচার করেছে? আমরা। উই আর দ্য পায়োনিয়ার টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই জাতীয় সনদ, উই আর দ্য পায়োনিয়ার। আমরা, এবং জামাত বলেছিল করব না, করেছে তো, এবং এনসিপি তো আপনার নির্বাচনের পরে করলো। এবং জুলাই জাতীয় সনদে আছে যে নারী আসনে 5%, মানে 15টা, 300টায় 15টা দিতে হবে। আমরা কম বেশি 9টা 10টা দিয়েছি, কিন্তু আপনারা কি জামাত ইসলামকে একটাও দিল? হ্যাঁ, আমরা বলতে পারি যে নেই মারছে কানামা ভালো, আমরা 15টা না দিয়ে 10টা তো দিয়েছি, আপনি তো একটাও দিলেন না। তাহলে কর্ডিয়ালিটিটা কে বেশি শো করলো? জুলাই জাতীয় সনদে আছে যে ডেপুটি স্পিকার পদটা বিরোধী দল থেকে দেওয়া হবে। আমরা সেটা আন্তরিক বিধায় আমরা সংবিধানে ইনঅ্যাক্টমেন্ট হওয়ার আগেই আমরা বলছি আপনি নেন এটা। উনি বলে যে নিব না, যেহেতু সংবিধানের প্যাকেজ চাই। ওনারা বলছেন যে প্যাকেজ চাই। তার প্যাকেজটা কি? আপনি গেজেট না জাতীয় সনদ? দুইটা জিনিস তো। সুতরাং দেখেন যে যারা ঐক্যমত কমিশনের ছিল, আমি মনে করি ইতিহাসে একদিন তাদের এই দায় বহন করতে হবে। যে প্রতারণাটা জনগণের সাথে করে গেল এবং যে সমস্যার আজকে বাদিয়ে দিয়ে গেল, দেখেন সামান্য একটা বিষয়, মানে সামান্যটা কি, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া। আর আমরা বলছি যে সংবিধান সংশোধন, যেহেতু এই সংবিধান তো বহুবার সংশোধন হয়েছে, 72 সংবিধান ওনারা মানবেন না। আচ্ছা ঠিক আছে, 72 সংবিধান কি 5ম সংশোধনের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে না? এরপরেও আরও অনেক সংশোধনী এসেছে, প্রত্যেকবার সংশোধন হয়েছে নতুন একটা সংবিধান। তো এখন আমরা যদি অ্যামেন্ডমেন্ট কাউন্সিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কাউন্সিল করেন, শপথের তো প্রয়োজন হচ্ছে না। শপথটা যদি নিতেই হতো তাহলে আপনি প্রথমে বলতে পারতেন। এবং আমাদের এই যে পটুয়াখালীর এই যে শফিকুল হক মাসুদ ছাত্র শিবিরের আমার কলিগ, আমরা একসাথে ছাত্র রাজনীতি করতাম, আমার জুনিয়র ছিল, কিন্তু ও একটা প্রশ্ন, মারাত্মক একটা প্রশ্ন তুলেছে যে এই যে দ্বিতীয় যে শপথটা, এই শপথটা একটা নীল রঙের কাগজে আমাদের দিয়েছিল আমরা যখন শপথ নিই। এই কাগজটা তো আমি পটুয়াখালীর থেকে আননি, এই কাগজটা আমার কাছে আসলো কীভাবে? আমাদের সরকারি দল থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিয়েছেন যে আমারও প্রশ্ন যে এই কাগজটা, দ্বিতীয় শপথ নেওয়ার কাগজটা দেওয়ার আমাদের কাছে সদস্যদের এখতিয়ার নির্বাচন কমিশনের আছে কি না, তিনি কোন এখতিয়ার বলে এটা সংসদে পাঠালেন এবং তার সচিব আমাদের এই কাগজটা দিলেন, এটাও একটা দেখার বিষয়। সুতরাং সব কিছু আমার কাছে মনে হয় যে ঐক্যমত কমিশন যে গোজামিল তৈরি গেল বাংলাদেশের রাজনীতিতে, এটার দায় একদিন তাদের বহন করতে হবে। ইতিহাস থেকে কেউ আপনি রেহাই পাবেন না। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু। ধন্যবাদ দিলু ভাই আপনাকে। হেলাল ভাইয়ের কথা শুনছিলাম, আমাদের প্রজন্মের সংসদ সদস্য। প্রথম কথা হলো যে আপনি যে প্রশ্নটা রেখেছেন, বেসিক কোশ্চেন, যে সংবিধান সংস্কার পরিষদ আর জুলাই সনদের ভবিষ্যৎ কী। আসল প্রশ্ন তো হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কী। কারণ আমরা জুলাই সনদটা করার দরকার হলোই বা কেন আমরা সংস্কার পরিষদ, তারপর ঐকমত্য কমিশন এগুলো করলাম? এতগুলো সংস্কার কমিশন কেন করা হলো? এগুলো আমাদের তো সংবিধান আছেই। আমরা এই সংস্কার কমিশন, এই ঐকমত্য কমিশন এই জন্যই করেছি যে আমাদের মধ্যে একটা ঐকমত্য ডেভেলপ করেছে যে আমাদের সংবিধানটা পরিবর্তন করতে হবে। আপনি দেখেন বিএনপির যে 31 দফা, বিএনপির 31 দফার ছত্রে ছত্রে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নাই আমাদের সংবিধানে। তাহলে বিএনপির সংবিধান সংশোধনের কথাই বলেছে। বিএনপি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা বলেছে। বিএনপি তাহলে 31 দফার ভিত্তিতে বিএনপি বলছে যে এই সংবিধান সংস্কার করতে হবে, আমরাও বলেছি সংস্কার করতে হবে। এই ভিত্তিতে কিন্তু সংস্কার কমিশন গঠন হয়েছে।
সেখানে আমরা সবাই মতামত দিয়েছি, বিএনপি দীর্ঘ তালিকাও দিয়েছে কি কি সংস্কার তারা চায়। এই সব তালিকাকে অ্যাকোমোডেট করেই আমাদের ঐকমত্য কমিশন হয়েছে। এই ইতিহাসগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আজকে যারা বলছি যে সংবিধান সংস্কার করবে তো পার্লামেন্ট, না, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ওনাদের কথা যদি আমি ঠিক মাঝের মধ্যে বুঝে থাকি, যে ওনারা যেটা বলছেন, যে ওনারা যেটা অঙ্গীকার করেছেন সেটা ওনারা বাস্তবায়ন করবেন। এখন আপনি এটাকে যে নামেই ডাকেন না কেন, এটাকে জুলাই সনদ বলেন, ওনাদের ম্যানিফেস্টো বলেন, ওনারা বলছেন যে বাস্তবায়নটি তো ইম্পর্টেন্ট। এটা তো জিলু ভাই, এগুলো এবং বাস্তবায়ন করতে হলে আপনি যেভাবেই করেন না কেন, আপনি যদি সংবিধান সংস্কার পরিষদ করে নতুন করে সংবিধান লেখেন, সেটাও সংসদই করতে হবে। আর সেটা না করে যদি এই যে সংসদে এখন চলছে, এই সংসদেও যদি সেটা করেন, আপনি নতুন সংবিধান বলেন, সংশোধন বলেন, সেটা তো সংসদ কি করতে হবে? জিলু ভাই, এই প্রশ্নটাই তো আমি বলছি। তো আমার প্রশ্ন হলো যে নামে কি আসে যায়, কাজটা হচ্ছে কি? আমি আপনাকে বলি, এই আলোচনাগুলো তো হয়েছে। আমরা যদি একমত হয়ে যেতাম, ধরেন বিএনপি বলেছে যে এটা সংসদে করবে, বিএনপির এই আশ্বাসকে, বিএনপির এই প্রতিজ্ঞাকে অন্যান্য দল বিশ্বাস করে নাই। এই জন্যই তো আপনার এই যে নোট অফ ডিসেন্ট, এই যে এত আলোচনা কেন করলাম? কিন্তু বিএনপির যেটা নোট অফ ডিসেন্ট আছে, বিএনপি তো সেটা করতে বাধ্য নয়। বাধ্য কি? এই প্রশ্নটা আমি আপনাকে বলছি। প্রথম কথা হচ্ছে, আমরা আলোচনা করলাম, আপনি দ্বিমত করলেন, আমরা একমত হলাম। যদি আমরা একমত হয়ে যেতাম তাহলে তার গণভোটের দরকার ছিল না। গণভোটটা করলাম কেন? গণভোটটা এই জন্যই করলাম, দুইটা কারণে গণভোট। কারণ এগুলো তো ধরেন আলোচনা হয়েছে, এগুলো টেলিভিশনে রেকর্ড আছে। গণভোটটা আসলো কেন? আমরা যদি সবাই একমত হয়ে যেতাম এবং আমরা স্বাক্ষর করতাম যে পার্লামেন্টে গিয়ে আমরা এটা করবো, তাহলে তার গণভোটের দরকার হচ্ছে না। ভোটটা যে ইলেকশন হচ্ছে, একই ভোটারই তো গণভোটে ভোট দিয়েছেন, একই ভোটারই তো পার্লামেন্টে। প্রশ্ন উঠছে যে গণভোটটা তো আসলে ইলিগাল, গণভোটটা লিগ্যাল কিনা সেটাও একটা প্রশ্ন। ইলিগ্যাল পথে কেন গেলাম সেটাই তো আমি বলছি। প্রথম কথা হলো, এই কথাটা সিরিয়ালি যদি আপনি না ধরেন তাহলে আপনি এটার কনক্লুশনটা বুঝবেন না। আমাদের দীর্ঘ আলোচনার মধ্যে আমরা একমত হতে পারি নাই। কিছু বিষয়ে একমত হয়েছি, কিছু বিষয়ে একমত হই নাই। আপনি আর ইন্টারাপ্ট করবো না। অনেকেই বলে থাকেন যে বিএনপি আসলে সবকিছু মেনে ইলেকশনটা যে কোনোভাবে হয়ে যাক এটা চেয়েছে, সবকিছুতে কম্প্রোমাইজ করেছে। এখন বাকিরা সবকিছুতে কম্প্রোমাইজ করে এই সংবিধান সংস্কার পরিষদ, গণভোট, এইসব সাইডলাইনে রেখে বিএনপিকে দিয়ে এই সংসদের মধ্য দিয়ে যেতে তাদের মেজরিটি, তাদের এই করতে হবে, অন্যদের হয়তো সায় থাকতে হবে, সবগুলো কাজ করিয়ে ফেলা তো উত্তম না? আমি আপনাকে সেটাই বলছি যে ধরেন আমি বুঝলাম যে বিএনপি একটা কৌশলগত পরিস্থিতি নিয়েছে, যেটা ওনারা এখন এক একজন কিন্তু একইভাবে বলছেন। সমস্যাটা ওখানে, ওনারা একবার এক কথা বলছেন। যখন সালাউদ্দিন, আপনি ইন্টারাপ্ট করাতে আমার সিরিয়ালটা ডিস্টার্ব হচ্ছে, আর করব না। আমি আপনাকে বলছি প্রথম হচ্ছে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন, এগুলো কি আমাদের সংবিধানে আছে? নাই। আচ্ছা, আমার তো কোনো স্ট্যাটাস নাই, ওনারও কোনো স্ট্যাটাস ছিল না। উনি আজকে এমপি, তখন তো এমপি ছিলেন না। বা বিএনপির যারা আলোচনা করেছেন, আমরা তো তখন এমপিও না। কেউ কেউ হয়তো বলতে পারেন আপনি একটা নিবন্ধিত দলের সদস্য, তো অনিবন্ধিত দলের সদস্য তো ছিল সে ঐকমত্য কমিশনে। তখন তো আমরা কেউ প্রশ্ন তুলি নাই যে কোন স্ট্যাটাসে আমি সংবিধান সংশোধনের আলোচনা করব। এখানে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা ঐকমত্য হয়েছি, যে আমরা সবাই আলোচনা করেছি, প্রস্তাব দিয়েছি। বিএনপি, আমি তো বলছি বিএনপিও সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবনাগুলো নিয়ে যদি আমরা একমত হয়ে যেতাম তাহলে আর গণভোটের প্রয়োজন হতো না। আমরা যেহেতু একমত হয়েছি, কিছু বিষয় হই নাই, যার কারণে আপনি দেখবেন গণভোটের 4টি পয়েন্টের উপরে প্রশ্ন করা হয়েছে। সেই 4টি পয়েন্টের গুরুত্বপূর্ণ 4টা বিষয় হচ্ছে সংবিধান সংস্কারের সাথে রিলেটেড। এখানে তো সংস্কারের সব কিছু সংবিধান সংস্কারের সাথে রিলেটেড না। 4টি প্রশ্নের মধ্যে আপনি যদি পড়ে দেখেন, সেখানে দেখবেন যে একটিতে বলা হচ্ছে যে পার্লামেন্টের দ্বিকক্ষ বিশিষ্ট হইবে এবং নিম্নকক্ষে সরাসরি ভোটে হবে, আর উচ্চ কক্ষটা হবে ভোটের ভিত্তিতে পিয়ারে। এটার সাথে আপনি একমত কিনা? দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নারীদের সংখ্যা, নারীদের 100 আসনের বিষয়টা গ্র্যাজুয়ালি হবে। তৃতীয় বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সবার সম্মতিতে হবে। চতুর্থ বলা হচ্ছে আরও যে সমস্ত বিষয়ে ওনারা একমত হয়েছেন সেই সমস্ত বিষয়ে আপনি একমত কিনা। এই তো 4টা কোশ্চেন। এখন বাকি বিষয়গুলো বলা হয়েছে যেগুলোতে ওনারা একমত, মানে এই 4টা বিষয়ে আমাদের দ্বিমত আছে। বাকিগুলোতে বলা হয়েছে যেগুলোতে সবাই একমত, এগুলো বাস্তবায়ন করবে সবাই পার্লামেন্টে গেলে। এইটার ভিত্তিতে জনগণকে জিজ্ঞেস করা হয়েছে আপনি একমত কিনা, আপনার মত আছে কিনা। আপনার মত থাকলে হ্যাঁ বলেন, মত না থাকলে না বলেন। এখন দেখেন বিএনপির নেতৃবৃন্দ বা পার্লামেন্টও আমরা দেখলাম, ওনারা নানা কথা বলছেন যে মানুষ এটা বুঝে নাই, মানুষ এটা পড়ে নাই। ভাই, মানুষ পড়ে নাই, যে পড়ে না দিবে, যে না বুঝলে সে না দিবে, যে বুঝছে সে হ্যাঁ দিবে। আপনি তো তার অধিকার হস্তক্ষেপ করতে পারেন না, তাকে মানে বোকা বলতে পারেন না।
কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে টক শো হয়েছে, আমরা ওই যে ঐকমত্য কমিশন আলোচনা করে লাইভ ব্রডকাস্ট হয়েছে, তারপর লিখিতভাবে দেওয়া হয়েছে। এরপরে যে জনগণ বুঝবে না, ধরুন আমাকে যদি এখন এটা বলে, আমি তো হেলাল ভাইকে না বুঝে ভোট দিয়েছি, যে উনি আমাকে সালাম দিছে, ওনার চেহারাটা আরো সুন্দর নায়কের মতো, ওনাকে দেখে আমি ভোট দিয়ে ফেলেছি ভুলে, এখন কি সেই ভুলটা আর সংশোধন করা যাবে? বড় তো যাবে না। তার সাথে বলবেন যে থক্ক এখন আর হবে না, না 5 বছর তো আর প্রত্যাহার করতে পারবে না। তাহলে গণভোটটা নেওয়া হয়েছে এই জন্য, যেহেতু আমরা একমত হতে পারি নাই, নাম্বার 1। এই গণভোটের সাথে বিএনপি এগ্রি করেছে, এই জুলাই সনদের সাথে স্বাক্ষরও করেছে। এখন যদি বিএনপি বলে যে আমি গণভোটে স্বাক্ষর করেছি বা গণভোটে অংশগ্রহণ করেছি, গণভোটে হ্যাঁ ভোটের পক্ষেও মতামত নিয়েছি ডিউ টু ইলেকশনটা হওয়ার জন্য, ঠিক আছে, আপনি হয়তো আমি বিয়েতে রাজি হয়েছি, বাবা রাগ করবে, মা রাগ করবে, ছেলে মানে হয়েছে, নাইলে আমি রাজি হয়েছি, বিয়ে তো করে ফেলছেন, এখন আপনাকে হয় ডিভোর্স দিতে হবে, আদারওয়াইজ মেনে নিতে হবে। আমি এটা সহজভাবে বুঝি। বিএনপি যেহেতু গণভোটে রাজি হয়েছে, এখন বিএনপি প্রশ্ন তুলতে পারে, ভ্যালিড কোশ্চেন আপনি যেটা বলছেন, যে বিএনপি যেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সে সেটা করতে বাধ্য কিনা। দুইটা আনসার হতে পারে। একটা হতে পারে যে যেহেতু এটা জনগণ চেয়েছে, গণভোটের রায়, সুতরাং বিএনপি এখন স্যাক্রিফাইস। আচ্ছা, গণভোটের কি আমরা ওই যে 4টা পয়েন্ট ধরে রায় আলাদা আলাদাভাবে দেখেছি? না, এখানে বলা মানে হয়েছে, সেটাও তো একটা প্রশ্ন, যে 4টে পয়েন্ট, তো 4টে তাহলে প্রশ্ন করার মানে কি? সবাই তো নিশ্চয়ই 4টেতেই হ্যাঁ বলেনি একসঙ্গে, আর তাহলে তো 4টে না, দরকারও ছিল না। ওখানে বলাই হয়েছে, আমি তো বললাম এটা নিয়ে বিতর্ক থাকতে পারে। আমি আপনাকে বললাম যে আপনি এখান থেকে চকবাজার যাবেন, চকবাজার থেকে রিক্সায় মানে ধরেন আরে অন্য জায়গায়, ওখান থেকে কমলাপুর যাবেন, 4টা কোশ্চেন করলাম। আপনি বললেন যে আমি তো চকবাজার পর্যন্ত যাব না, আমি তো ডাইরেক্ট কমলাপুর যাব, তাহলে আপনি সেখানে না লিখবেন। একবার লিখতে না, তো 4বার লিখতে হবে না না, 4বার তো লিখবেন না, 4বার করতে না হবে 4বার তো লিখতে পারবেন না। এই জন্যই বলছি ভাই, আমি যখন একটা ডিসিশনে পৌঁছে অনেকগুলা মিলে সবগুলাতে প্রত্যেকটার অক্ষরতে আমি রাজি হই না, আমি অ্যাজ এ হোল রাজি হয়েছি প্যাকেজের উপরে। আমার যদি ধরেন আমি বললাম জিলু ভাই, আপনি আমাকে বললেন যে ভাই আপনাকে 8টায় প্রোগ্রাম আছে, আপনাকে আসতে হবে, সাদা শার্ট পরে আসতে হবে, কালো প্যান্ট পরে আসতে হবে, ঠিক 9টায় পৌঁছতে হবে। তো আমি বললাম যে আমার তো ভাই সাদা শার্ট নাই, কালো প্যান্ট নাই, আচ্ছা ঠিক আছে ম্যানেজ করে আসবো। আমি আমার অনিচ্ছা সত্ত্বেও আমি 4টা রাজি হলাম, বাট আমি একটা পয়েন্টে ধরেন আপনাকে না করে দিলাম, ভাই আমি 9টায় আসতে পারবো না, সাদা শার্টও পরতে পারবো, কালো প্যান্টও পরতে পারবো, কিন্তু 9টায় আমি আসতে পারবো না ভাই, সো আপনার সাথে আমার ডিল হচ্ছে না। এগুলো নিয়ে অনেক বিতর্ক আমরা করতে পারবো। অর্থাৎ যে ফল্টি হোক বা সঠিক হোক, একটা গণভোট হয়েছে, আপনি সেটাতে পার্টিসিপেট করেছেন। একটা জিনিস ধরেন, এখন আমাদের মধ্যে বিতর্কটা কি নিয়ে? অহেতুক এখানে কিন্তু একটা সাংবিধানিক জটিলতা আছে। দেখেন বলছে প্রেসিডেন্ট আদেশ দিতে পারে না, ঠিক আছে, ধরে নিলাম পারে না, তাহলে প্রেসিডেন্ট যে মানে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন প্রথম দিন, পারেন উনি? না, আমি বলছি প্লিজ একটু আমাকে বলতে দেন, আপনি পরে জবাব দেন। সংবিধানে স্পষ্ট বলা আছে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া 2টি কাজ উনি করতে পারবেন শুধু, একটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, আর সরকার প্রধানকে উনি নিয়োগ দিবেন। এর বাইরে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া উনি কিছুই করতে পারবেন না। তাহলে উনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলেন মির্জা ফখরুলের অনুরোধের প্রেক্ষিতে, এটা কি সংবিধান সম্মত? নাম্বার 1 কোশ্চেন। দ্বিতীয়, উনি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন, কার পরামর্শে দিয়েছেন? কোথায় প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী তো ভারতে পালিয়ে গেছেন, দেখাইতে পারবেন উনি? পারবেন না। উপদেষ্টা যেভাবে হয়েছে শপথ দিচ্ছে, অ্যাটর্নি জেনারেল সেভাবে হয়েছে না না, উপদেষ্টা কিভাবে হয়েছে? উপদেষ্টা তো আমি বলতেছি সেটা, আমি আপনাকে সেটা বলতেছি, আমি আপনাকে সেটা বলছি ভাই, এই জন্যই বলছি যে এইগুলো বিতর্ক আমরা করতে পারবো। কালকে এই বিতর্ক হয়েছে, কিন্তু অন্তহীন প্রতারণার দলিল আপনিও দিতে পারবেন, আমিও দিতে পারবো, সুতরাং এগুলা নিয়ে শেষ হবে না। আমি আপনাকে বলি, প্রথম কথা হচ্ছে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছে কবে? বেগম খালেদা জিয়া মুক্তি 6 তারিখ। আমি আপনাকে বলে দিচ্ছি, প্রেসিডেন্ট না, কিন্তু আমার না আমি আপনাকে অনেক আসামিকে মুক্তি দিতে পারে উইদাউট কনসালটেশন অফ প্রধানমন্ত্রী। না আপনি কিন্তু সংবিধান প্রণেতা, এই সংবিধান দেখে প্রণেতা না, সংবিধান প্রণেতা হবে কেন? সংবিধান ডক্টর কামাল। না ঠিক আছে, আমি বলি না প্রণেতা ওই অর্থে যে আপনারা আবার নতুন করে করবেন, আইন প্রণেতা তো সেই অর্থে বলছেন। আচ্ছা এনিওয়ে, আইন প্রণেতা, সরি, আমি যেটা বলছি, আপনি যদি প্রেসিডেন্টের এখতিয়ার ধরেন, সঠিক সংবিধানের আলোকে প্রেসিডেন্ট পারেন না, উনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন, উনি নিজেই বলেছেন মির্জা ফখরুলের অনুরোধে উনি বেগম জিয়াকে মুক্তি দিয়েছেন। তৃতীয়, এখন আপনি বলছেন যে উনি আদেশ দিতে পারেন কিনা, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আপনি যখন প্রেসিডেন্টের আদেশকে চ্যালেঞ্জ করবেন, প্রত্যেকটা আদেশকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। আপনি আপনার পক্ষেরটাকে চ্যালেঞ্জ করবেন না, বিপক্ষেরটা চ্যালেঞ্জ করবেন, তাহলে হবে না।
আমি মূল কথাটা যেটা বলতে চাচ্ছি, এই বিতর্কের আপনি শেষ করতে পারবেন না, কারণ আমরা 8 মাস ধরে। আমি আপনার সঙ্গে একমত যে এই ডিম আগে না মুরগি আগে, এই বিতর্কের সাথে বড় কথা হচ্ছে যে বিষয় নিয়ে সবাই ঐকমত্য হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটাই মুখ্য বিষয়। জিলু ভাই, এটাই আমি বলছি। আমি মনে করি বিএনপি, আমি বিএনপিকে অবিশ্বাস করি না। অবিশ্বাসের অনেক কারণও আছে, সেটা আমি বলতে পারি, কিন্তু আমি বিএনপি একটা নতুনভাবে ক্ষমতা এসেছে, 1 মাস 2 মাস এখনো যায় নাই, এখনই আমি বিএনপিকে অবিশ্বাস করার পক্ষপাতী না। কিন্তু আমি তো বিরোধী দল, আমার দায়িত্ব কি? ধরেন বিএনপি যখন বাংলাদেশ ব্যাংকে একজন ঋণ খেলাপিকে নিয়োগ দেয়, বিরোধী দল হিসেবে আমার দায়িত্ব কি? আমি দুইটা করতে পারি। একটা হচ্ছে ঠিক আছে ভাই, আপনার যা করছেন সাপোর্ট দিলাম, তা আমি তার বিরোধী দল নাই। আর আমার প্রশ্ন হচ্ছে প্রশ্ন করা, যে আপনি ওনাকে নিয়োগ দিয়েছেন, এরকম একটা লোককে নিয়োগ দিতে পারেন কিনা, উনি জবাব দিবেন। এটাই তো মানুষ সিদ্ধান্ত নেবে, জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা প্রশ্ন তুলছি, আপনি যেটা উনি বলেছেন সবার আগে আমরা স্বাক্ষর করেছি, তো ভাই সবার আগে আপনারা বাস্তবায়ন করে রাজি হয়ে যান না। আপনার দেখেন বিতর্কটা কি নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সমস্যা নাই, একটা পয়েন্টে বিএনপির নোট অফ ডিসেন্ট, যে তত্ত্বাবধায়ক সরকারে আমরা বলছি যে প্রধান সরকারি দল বিরোধী দলের এঙ্গেজমেন্ট থাকতে হবে। একটা জায়গায় লাস্টে এসে বিএনপি দ্বিমত করেছে যে এটা পার্লামেন্টের উপর ছেড়ে দিতে হবে। আমরা বলছি না, এটা পার্লামেন্টের উপর ছাড়া যাবে না এইভাবে, নাম্বার 1। নাম্বার 2, আমরা বলেছি যে আপনার নিয়োগের ক্ষেত্রে, প্রধান নিয়োগের ক্ষেত্রে কমিটি কাজ করবে। সবচেয়ে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষে। উচ্চকক্ষে আপনি মানে ভোটের পিআরের ভিত্তিতে আপনি দিবেন। এটা নিয়েই মূল বিতর্কটা বিএনপির সাথে। নোট অফ ডিসেন্টের প্রধান এটা এখানে, বিএনপি যদি এটা মেনে নেয়, বিএনপির কি ক্ষতি হবে বলেন? বিএনপির একটাই চ্যালেঞ্জে পড়বে সে, যে সে সংবিধান সংশোধন করতে গেলে আপার হাউসে গিয়ে সে হয়তো কঠিন একটা বিতর্কের মধ্যে পড়তে পারে, কঠিন একটা ডিবেটের মধ্যে, তারপরে সেখানে সে 50% প্লাস থাকবে। এখন এইটাকে আপনি যদি এখন সাংবিধানিক মার পেঁচে ডিম আগে না মুরগি আগে ফেলতে পারবেন, কিন্তু জনগণ আপনাকে মনে করবে যে আপনি অহেতুক একটা ঝামেলা তৈরি করছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি সাংবিধানিক বিতর্ক তোলেন, ভাই আওয়ামী লীগ আসলে এই পুরো প্রসেসটাই অবৈধ হয়ে যাবে। সেই আশার আশঙ্কা বা সম্ভাবনা আছে, না, আমরা আলোচনা করবো পরে। মিস্টার আজিজুল বারী হেলাল, ওটাও আমরা আলোচনা করবো সময় থাকলে নিঃসন্দেহে। মঞ্জু ভাই, আলোচনা আপনার মাল্টিফেসেট, অনেক পথ, অনেক দিক দেখা যাচ্ছে। আমি কয়েকটা বিষয় আলোচনা করি। যে বারবার বলছে গণভোটকে কি বিএনপি এখন অস্বীকার করছে? গণভোট কেন হয়েছিল, কেন গণভোট করার প্রয়োজন হয়েছিল? যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে না, যে দলই ক্ষমতায় আসুক কেউ কাউকে বিশ্বাস করছে না। বিএনপি মনে করে যে ওরা করবে না, ওরা মনে করে যে বিএনপি করবে না, তৃতীয় পক্ষ মনে করে কেউ করবে না। এই যে জুলাই জাতীয় সনদ যে বাস্তবায়ন করব, এই যে কমিটমেন্ট পলিটিক্যাল পার্টিসগুলোর, এর সাথে যোগ করা হয়েছে জনগণের উইলস, পিপলস উইলস, যে হ্যাঁ আমরা জুলাই জাতীয় সনদ আপনি বাস্তবায়ন করতে বাধ্য। সেই জনগণের মধ্যে হা না ভোট হয়েছে, হা ভোট জয়যুক্ত হয়েছে, অর্থাৎ জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করতে সবাই মোরালি বাধ্য, লিগালি না, এটা আরেকটা আলোচনা। মোরালি আমরা বাধ্য এবং উই আর কমিটেড, এবং আমরা ডিক্লেয়ারও করেছি যে জুলাই জাতীয় সনদ আমরা বাস্তবায়ন করব। তার মানে কি গণভোটের সমস্যা তো সমাধান হয়ে গেল। গণভোট কি হয়েছে, যে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, সেজন্য তো আর গণভোট হয়নি। গণভোট হয়েছে জুলাই জাতীয় সনদ আমরা মানব কি মানব না, বাস্তবায়ন করব কি করব না। হেলাল ভাই, সমস্যা তো এটা নিয়ে না। আপনি যখন বলেন গণভোট অবৈধ, আপনি যখন বলেন আলোচনার প্রেক্ষিতে গণভোট অবৈধ কেন বলা হয়, আপনারা একটা সমাধান করে না কেন বলা হয়, সংবিধানে যদি ছিল না এই জন্য বলা হয়। আর গণভোট যে আপনি করছেন, এই আপনি যখন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবেন, তখন অনেক মৌলিক কাঠামোর পরিবর্তন, তখন আরেকটি গণভোটের প্রয়োজন হবে। অর্থাৎ প্রথম গণভোটটা আননেসেসারি, এই সমস্ত কারণে গণভোটের কথা। এখন আমি গণভোটটাকে লিগালি ধরে বললাম যে গণভোটটা হয়েছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব কি করব না, করব। আপনি যে 4টি পয়েন্টের কথা বললেন না, ওই 4টি পয়েন্ট নিয়ে অনেক কথা বলা যায়, ওই বিষয়ে এখন আমি যাব না। আর আমরা কি বাস্তবায়ন করব কি করব না, করব কি করব, জুলাই জাতীয় সনদ। সেই জুলাই জাতীয় সনদে যা কিছু আছে আমরা সব বাস্তবায়ন করব। সুতরাং এটা নিয়ে তো মানে একদম সমস্ত ক্রিস্টাল ক্লিয়ার একদম, যে আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই বাস্তবায়ন করবার জন্য আপনারা বলছেন সংস্কার পরিষদ নামে আপনাকে শপথ নিতে হবে। তা আপনি বোঝেন, আমি এমপি হিসাবে শপথ নিয়েছি,
আমি এমপি হিসাবে শপথ নিয়ে আমি যদি আরেকটি শপথ নিই, তাহলে আমার প্রথম শপথটা কি নাল অ্যান্ড ভয়েড হয় না? আমার তো এই একটা কোশ্চেন। আর আরেকটা দেখেন, আপনি যে বলছেন যে নোট অফ ডিসেনশন আমরা যেগুলো দিয়েছি, এইগুলো তো আমাদের নির্বাচন ম্যানিফেস্টোয় ছিল না, যে আমরা ক্ষমতায় গেলে আমরা এই কাজগুলো করব। এখন সেজন্য জনগণ আমাকে 52 শব্দটা আসলো কোথা থেকে বলেন তো? সংস্কার পরিষদ শব্দটা আসলো কোথা? এটা অর্ডারে দিয়ে দিছে, সনদে নেই, তাই তো। তার মানে এটা একটা প্রতারণা না? আপনি আমার সাথে এটা তো আপনি অর্ডারটা তো আমার সাথে আলোচনা করে দেননি তো। অর্ডারটা দিয়েছেন আপনি ওই রাষ্ট্রপতির অর্ডারটা আপনি পড়ে দেখেন যে সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন উইদিন দ্য ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ আবার বাস্তবায়ন আদেশ। মানে আপনার সেন্টেন্সটাও আমার কাছে ইনকমপ্লিট মনে হয়েছে, যে প্রেসিডেন্ট অর্ডার একটা। এখন সেইখানে আপনি বলছেন যে সংস্কার পরিষদে শপথ নিতে হবে। আপনি জুলাই সনদে এটা লিখলেন না কেন? হেলাল ভাই একটু যোগ করে দিই গণভোটের যে ভোটটা নেওয়া হয়েছে, গণভোটটা মানছি আমরা, ওখানেই তো এটা লেখা আছে। ওখানে বলা হয়েছে যে গণভোট অর্ডিন্যান্সে, আদেশ তো না। গণভোট কিন্তু অর্ডিন্যান্স, গণভোট কিন্তু আদেশ না। আমি বলি গণভোট হচ্ছে অর্ডিন্যান্সের আলোকে। তাহলে আপনি জুলাই আপনি সংস্কার পরিষদ এটা কেন অর্ডিন্যান্স দাঁড়ি করলেন না? এটা আরেকটা প্রতারণা, আরেকটা গোজামিল। আমি প্রতারণা শব্দ না, গোজামিল। আপনি তো অর্ডার না দিয়ে আদেশ দিতে পারতেন, তাই তো সমস্ত আলোচনা শেষ হয়ে যেত। এখন সেটা এই বলছি, প্রশ্নটা আপনাদের ক্যাবিনেট মেম্বার মিস্টার জুনায়েদ সাকিকে প্রশ্ন করবেন। আপনারা বিএনপি যে দাবিটা তুলেছিল যে আমরা পার্লামেন্টে সব করব, এই আমাদের জুনায়েদ সাকিব মহোদয়, আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের ভাইয়েরা সেখানে বলেছেন যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে, সংস্কার করতে পারে না। এই জন্য সংবিধানের এই আমূল পরিবর্তনের জন্য, যেহেতু ফান্ডামেন্টাল ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, সেজন্য গণপরিষদ অথবা সংবিধান সংস্কার পরিষদ লাগবে। এই গণপরিষদ সংবিধান সংস্কার পরিষদের বিতর্কে এসে ওনারা বললেন, প্রস্তাব দিলেন যে আমরা এই পার্লামেন্টকে দুইটা ক্যারেক্টার দিতে পারি। যেমন আপনার এখন দুইটা ক্যারেক্টার, আপনি একই সাথে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, একই সাথে আপনি সংসদ সদস্য। তো এই দুই ক্যারেক্টারে বলল যে এই পার্লামেন্টের মেম্বাররাই পার্লামেন্টটাই সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। এটা বিএনপির মেম্বার আর পার্লামেন্ট মেম্বার আর গণপরিষদ মেম্বার এক জিনিস না। গণপরিষদের যদি মেম্বার হন আপনি, তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ কনস্টিটিউশন। ভাই 72 সালে কি হয়েছে? 72 সংবিধান কারা করছে? 72 সালের সংবিধান আপনার ওই যে প্রেসিডেন্ট অর্ডার, প্রেসিডেন্ট তখন কারণ ওই একবারই হয়েছে 72 সালের কত এপ্রিল, ওই যখনই সরকার গঠন হয় তখন প্রেসিডেন্ট আর আদেশ দিতে পারে না। এটা নিয়ে সংসদে আলোচনা হয়েছে যে একবারই হয় যখন দেশ নতুন স্বাধীন হয়েছে, তখন। ভাই আমি তো ওই কথাটাই বলছি, আপনি বলছেন সব বাস্তবায়ন করবেন, কিন্তু আপনি প্রসেসটাকে যখন প্রশ্নবিদ্ধ করছেন, মানুষ না দেখেন এরা তো আসলে বাস্তবায়ন করবেন। বাট আপনি কি মনে করেন ওনারা যদি ওনাদের নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যেগুলোতে ওনারা একমত হয়েছিলেন সেগুলো যদি বাস্তবায়ন করেন, আপনি কি তাতে সন্তুষ্ট হবেন? আমি তো বললাম দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে ওনারা সংসদে আসে সংখ্যাগরিষ্ঠ কে বলেন? ওনারাই তো। অফকোর্স সংস্কার পরিষদ যদি হয় ওখানে সংখ্যাগরিষ্ঠ কে? ওনারাই। ওনারা যদি ওখানে বলেন যে আমরা আমাদের নোট অফ ডিসেন্ট গুলো বাস্তবায়ন করব, শপথ নিতে হবে কেন? এটা আপনি বলেন শপথ নিতে হবে। শপথের প্রশ্নটা আসছে কি? শপথের প্রশ্নটা আসছে এই আমরা এখনই তো বসে আমাদের বলছি যে কি প্রক্রিয়ায় বাস্তবায়ন এখনই আমরা করি। হেলাল ভাই আমি আপনাকে বলি, শপথ নিলে সমস্যা কি? আপনি তো সংস্কার নিতে হবে, সমস্যা কি? নিতে হবে না। এটা এই প্রশ্নটা আপনি এজন্য বললাম জুনায়েদ সাকিকে জিজ্ঞেস করবেন। এই প্রশ্নটা এগুলা তো এমনি হয় নাই ভাই, এখানে সংবিধান না না আমি বলি, কিন্তু এটা তো ব্যাপারটা এরকম না যে জুনায়েদ সাকিব বা আজিজুল বারী হেলাল বললে সেটা না 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 জিল্লু ভাই আমি ঠিক যে আপনার কথা ঠিক। জুনায়েদ সাকিবের পোস্টার আমি দেখেছি যে 26-এর নির্বাচনকে সংবিধান সংস্কার পরিষদের আমি আপনাকে বলি, আমি আপনাকে রূপক অর্থে বলি, এই যে আজকে যিনি আইনমন্ত্রী উনি তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন না? ছিলেন। তাইলে আপনার এই সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন, আপনি তো জানেন পত্রিকা খুললে পাবেন, এক্সপার্টদের অপিনিয়ন নিয়েছে, সেখানে অ্যাটর্নি জেনারেলের অভিমত নিয়েছে। আজকে অ্যাটর্নি জেনারেল বলছেন এটা অন্তহীন প্রতারণার দলিল। তাহলে সেদিন উনি কিভাবে এটাতে সায় দিয়েছেন? উনি তো একজন ল এক্সপার্ট। আপনি যেটা বলছেন যে কার ওপিনিয়ন নিয়ে আছে, এটা হিডেন একটা নিউজ। হিডেন না, এটা পত্রিকায় এসেছে, এগুলো পাবলিকলি ওনারা এসে ডিক্লেয়ার করেছেন। ওনারা না এমনও হয়েছে, ঐক্যমত কমিশনে কি অ্যাটর্নি জেনারেল ছিল না? ঐক্যমত কমিশনে আপনারা ছিলেন, বিভিন্ন দলের রাজনৈতিক বিভিন্ন এক্সপার্ট ছিলেন, তাদের নামও আছে, তার মধ্যে অ্যাটর্নি জেনারেল নাম ছিল না। আপনি দেখেন যে ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট নিয়ে আপনাদের এত সমস্যা। নোট অফ ডিসেন্ট
কি আমাদের পলিটিক্যাল ম্যানিফেস্টো, আমরা নির্বাচন ম্যানিফেস্টোয় দিছি না, আমরা 52% ভোট পাইছি না? আরে ভাই আমি তো সেটাই বলছি, আপনি তো এটা আপনি তো বললাম আপনি ইমপ্লিমেন্ট করব না। ভাই আমি আপনাকে বলি দুইটা কথা। একটা হচ্ছে আমরা এখানে 5 জনে মিলে সিদ্ধান্ত নিলাম, জিলু ভাই নোট অফ ডিসেন্ট দিলেন, তারপর আমরা 50 জন লোকের সাথে আবার ভোট নিলাম, 50 জন লোক আমাদের পক্ষে দিল, ওনার নোট অফ ডিসেন্টকে এগ্রি করলো না। কেন? আমি বলছি শুনুন, উনি যখন না ওইটা দেশের সাথে মিললো না তো জিল্লু ভাই, আমি বলি এখন জিলু ভাই রাইট আছে, জিলু ভাই বলে যে ভাই আমি তো নোট অফ ডিসেন্ট দিছি, আমি আপনাদের এটা মানবো না, আপনি করেন। এখানে আবার আরেকটা ইস্যু আছে যেটা ওনারা তুলছেন যে জনগণ তো আমাদেরকে ভোট দিয়ে 52% ভোট দিছে। আমি তো অস্বীকার করছি না জিলু ভাই। বিএনপি যদি মনে করে মানে এই যে বলেন এই জটিলতাগুলো, এখানে তো আপনি যদি আমাকে বলেন আমি দেখি যে হ্যাঁ সালাউদ্দিন ভাই যা বলছে সত্যই তো বলছে, আর আপনি যদি দেখেন ডাক্তার শফিকুর রহমান যা বলছে সত্যই তো বলছে, আপনি দেখেন দুজনের কথা শুনেন, দুজনের কথাই আপনার কাছে যুক্তিপূর্ণ মনে হবে। আমার কথা হচ্ছে আমরা তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে এসে পড়েছি, ঠিক আছে, আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্যে এসেছি এবং দেখবেন জুলাই সনদ আমরা লিখেছি, এটাকে আমরা কখনো আইনি চ্যালেঞ্জে নেব না। হোয়াই? এটা কেন একমত হয়েছে, আমরা স্বাক্ষর করেছি কেন? কারণ এটা আইনি চ্যালেঞ্জে পড়বে। আপনিও যদি কালকে দায় মুক্তিও নিছেন তো, আমি দেখলাম 23 নম্বর ধারায় বলছে যে পরবর্তীতে কেউ সেটা নিয়ে ফৌজদারি আইন টাইন করতে হবে না। এটা তো আরেকটা আমি দেখলাম ভাই, এগুলো তো টেকে না আসলে, আমি সেটাই বলছি। এটা তো এখন ভাই শেখ হাসিনা তো সংবিধানের মধ্যে অনেক কিছু করেছে, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনারা কি এরকম না? এমনি তো অপরিবর্তনযোগ্য ধারাও তো সংবিধানে করা হয়েছে, কিন্তু টেকেনি তো, টেকছে না তো। আমি তো সেটাই বলছি ভাই, আমি বলছি যে দেখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে। আমি বলি আবেগ দিয়েও চলে না, সংবিধান দিয়ে চলে না, রাষ্ট্র চলে ক্ষমতায় যে থাকে তার চেহারের অনুসারে। নাইলে রাষ্ট্রপতি সংসদে দাঁড়িয়ে কিভাবে বলেন যে স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, তাই বলছে, সেটাই তো বললাম। তাহলে সংবিধান তো টিকছে না, সেখানে যেটা সত্য সেটা টিকছে। এই জন্যই তো আমরা বলছিলাম যে সংবিধান মানে মানে একটা প্রবাদ বাক্যের মতো, মানে ওই যে বলে না বেগম আমাদের নেত্রী বলেছেন ছুঁড়ে ফেলে দেব, মিস ইন্টারপ্রেট করা হয়। যখনই আপনার 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিল, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দেওয়া হলো, তারপরে বিভিন্ন ধারা উপধারা, গণভোট বাতিল করে দেওয়া হলো, বিভিন্ন ধারা উপধারা যোগ করা হলো, তখন বেগম খালেদা জিয়া বলল যে আমরা জনগণের সরকার ক্ষমতায় আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলা। তার মানে কি 72 সংবিধান ছুঁড়ে ফেলা হবে? তা তো বলা হয়নি। সংবিধান তো অলরেডি নাই, 72 সংবিধান 15 মানে কি যে সংবিধান যে ইনিশিয়েশনটা হয়েছে, 72 সংবিধানকে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে জবাই করে দিয়েছেন, সেটা বলে লাভ নাই। আমি আপনাকে বলি ভাই প্লিজ, আপনারা বহু নির্যাতন ভোগ করেছেন, আমরা হয়তো অর্ধেক নির্যাতন ভোগ করেছি। সোজা জিনিসকে আপনারা জিদুবাই কমপ্লেক্স বানালো। আমি দেখেন আলী রিয়াজ স্যার, আলী রিয়াজ সাহেব, উনি এই এবং অন্যান্য যে কমিশন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, একটা সহজ জিনিস, গণভোট করেছি জুলাই সনদ বাস্তবায়ন করতে, উই আর বাউন্ড, সেটা বাস্তবায়ন করবো। এখন এইটার জন্য সংস্কার পরিষদে একটা শপথ নিতে হবে, তারপরে আবার এইটাকে উনি অধ্যাদেশ না দিয়ে আদেশ দিলেন, তারপরে জুলাই সনদে উনি এটা উল্লেখ না করে উনি আদেশে লিখলেন, উনি দেখাই গেলেন কোথায় কোথায় বিতর্ক হতে হবে। ভাই ধরেন সমস্যাগুলো হয়েছে, এত কমপ্লেক্স করার দরকার, সমস্যাগুলো কমপ্লেক্স হয়ে গেছে ধরে নিলেন আপনি। কেন কমপ্লেক্সগুলোর কারণও আছে। আপনি দেখেন যে গণভোট যখন আমরা ভোট দিলাম, সেখানে কিন্তু সংবিধান সংস্কার পরিষদের কথা বলা আছে। এখন আপনি এই যে উনি প্রশ্ন তুলছেন না যে এরা যে সংস্কার পরিষদের শপথ নিয়েছে এদের দোষ, এদেরকে তো সিইসি এসে শপথ দিয়েছে, সিইসি এসে এদেরকে শপথের কাগজ আমরা তো বলছি সিইসি সেই এখতিয়ার আছে কিনা। না, তাহলে এখতিয়ার না থাকলে আপনি এখন সিইসি কে করেন, ইমপিচ করেন। এখন শুনুন, ইতিহাসে সবকিছুরই দায় তাকে অনেক কিছু নিতে হবে, যে কেন এই কাগজটা দেয়া হলো। আমি তো সেটাই বলছি রে ভাই, জটিলতা হয়ে গেছে আপনার। তাহলে আপনাদের ঐক্যমত কমিশনে তো বিচারের আওতায় আনা উচিত। আনেন, কোনো সমস্যা নাই, ঐক্যমত কমিশনে বিচার আনবেন কেন? বিচার তো শেখ হাসিনা পালায়ে যাওয়ার পরে, সংবিধান নাই আর। আপনাকে আমি বলি কিন্তু ঠিক না, এটা কি ঠিক? আমি কেন আমি এই যুক্তির সাথে আমি আপনাকে বলি, মানে আমি সংবিধান নাই বলে সংবিধান ধরেই তো সরকার হয়েছে, সংবিধান নাই বলে তো পলায় যায়। আমি আপনাকে বলি কেন বলছি না, আমার কথার ব্যাখ্যা শুনেন প্লিজ একটু। আপনারা ভাই আপনার কথার সাথে তো আমার দ্বিমত নাই। জিলু ভাই, ইতিহাসে এই সাক্ষীগুলো আমাদেরকে দিতে হবে। প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, উচিত ছিল সবাই গিয়ে সংবিধান পড়ে এখন কি করব সেটা করার। আমরা সেটা করি নাই। আমরা কোথায় গেছি? আমরা গেছি আর্মি চিফের বাসায়, ক্যান্টনমেন্টে গিয়েছি।
ক্যান্টনমেন্ট থেকে আমরা কোথায় গেলাম? বঙ্গভবনে গেলাম। বঙ্গভবনে ছাত্ররা আসলো, ছাত্রদের সাথে আলাপ করলো। কি হতে পারে? তারা বলছে অন্তর্বর্তীকালীন সরকার হবে, চিফ হবে কে? ডক্টর ইউনূস। উনি বললেন যে ডক্টর ইউনূস তো একজন কনভিক্টেড আসামি, উনি তো চিফ এক্সিকিউটিভ রাষ্ট্রের হতে পারেন না। ছাত্রদের কি অথরিটি, কে প্রধান হবে রাষ্ট্রের বলার সংবিধান আছে এখানে? সংবিধান অনুসরণ হয়েছে বলেন? ডক্টরিন অফ নেসেসিটি। না না, ডক্টর ইউনূস জন্ম যে, আমি প্লিজ আমাকে শেষ করতে দেন। আপনি একমত হয়ে গেলেন। বর্ণনা শুনছি আমরা যে আর্মি চিফ বুকে পাথর বেঁধে মেনে নিলেন, শুনছেন না এরকম বর্ণনা? শুনলাম। ডক্টর ইউনূস হয়ে গেলেন, উনি প্যারিসে আছেন, 3 দিন পরে উনি আসবেন। এখানে কোথাও সংবিধানের নিয়ম মানা হয় না। তারপরে এসে এটাকে কিভাবে এখন সংবিধান সম্মত করা যায়, তখন আসছে ডক্ট্রিন অফ নেসেসিটি। এখন প্রশ্ন হচ্ছে, তখন হচ্ছে 106 সংবিধান রাইট, 106 106 প্রেসিডেন্ট অ্যাপ্লাই করবেন কার পরামর্শে? সংবিধান খুলে দেখেন কি বলা আছে। প্রেসিডেন্ট পারেন না 106 এর মতামত নিতে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া। প্লিজ এই জায়গায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জি একটা না, কিন্তু এখানে তো প্রশ্ন আছে যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে প্রেসিডেন্ট নিলেন, কিন্তু সেই আদালত আসলেই বসেছিল কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। আপনি ওই যে 106-তে যে 106 সুপ্রিম কোর্ট 106-তে স্পষ্ট প্রধান বলা বিচারপতি আছে, তখন কোথায় ছিল এই আলোচনা 106-তে কিন্তু স্পষ্ট আছে। বলা আছে কিন্তু এই সুপ্রিম না, কোর্টের আপিলেট 106-তে ডিভিশনের বলা- মিটিং হইতে হবে ফুল কোর্ট, এবং সেটা হতে হবে। আমি বলছি যে এই পয়েন্টটা আমি রেজ করলাম, জি। মানে এর পুরোটাই গোজামিল, কিন্তু বাস্তবতা হচ্ছে উনি যেটা বলেছেন ডক্টরিন অফ নেসেসিটিতে সরকার যেটা শপথ দিল, সবাই যেটাকে সমর্থন করলো, সেটা গণঅভ্যুত্থান তাই হয়। সেটা সেটা সংবিধান মেনেই হয়েছে। সংবিধান মেনে এই অর্থে যে ভাই, সংবিধানের এটা যুগ- না, না, জিয়াউর রহমানের শাসন। সংবিধানের আওতায় হয়েছে। জিয়াউর রহমান যে ক্ষমতা টেক ওভার করেছেন, সাংবিধানিকভাবে করেছেন, কনস্টিটিউশন সাসপেন্ড করে সাসপেন্ড করেছেন। সাসপেন্ড আপনি কি কনস্টিটিউশন সাসপেন্ড করার? না, সেটা তো ওই যে ডক্টরিন অফ নেসেসিটি বলেন এখন- বা এখন- মিলিটারি এখন কুয়ের এই- ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের তো কোনো জবাব পাবেন না। না, ওইখানে তো সময়ের প্রয়োজন। জিল্লু ভাই, এটাও কিন্তু ইতিহাস একটা ভুল ব্যাখ্যা দেয় যে সংবিধান সাসপেন্ড করে। না, না, এটা আমি একটা বলছি যে ক্ষমতার যে শূন্যতা তৈরি হয়েছে যে কোনো তখন দেশের- পরিস্থিতিতে ভাইরে, আমি তো এইরকমই আপনারা তো এই এই যুক্তিটাই তো 24 গ্রহণ করেন না, না। আমি সেটাই নিজের বলছি। সুবিধা মতো সাংবিধানিক শূন্যতা গ্রহণ করেন, যখন নিজের সুবিধা হয়ে যায় তখন না, না, অস্বীকার আপনি করেন। আপনি ইতিহাসটা দেখেন, ইতিহাসটা আমি তো দেখেন। ভাই, আমি তো সেটাকে প্রশ্নবিদ্ধ করছি না, আমি তো সেটাকে সেলিউট করছি ভাই। গণ অভ্যুত্থান কি একটা কোনো শুনেন, আমি সংবিধান আপনাকে মেনে হয়? বলি, কিন্তু গণ একটা অভ্যুত্থানের পরে এটাকে ম্যানেজমেন্টের করার জন্য তখন করেন না। আমি তো সংবিধানের বলছি প্রয়োজন এটা হয়। রাতারাতি ঠিক হবে না। আমি আমার কথাটা, আপনার কথাটাকে আমি মেনে নিচ্ছি হেলাল ভাই। আমার কথা হচ্ছে এই যে বারবার আমরা সংবিধানচ্যুত হয়েছি, এরশাদের সময় হয়েছি, জিয়াউর রহমানের সময় হয়েছি, 111-এ হয়েছি, 90-এর গণ অভ্যুত্থানের পরে কেয়ারটেকার ছিল না আমাদের সংবিধানে, আমরা কিন্তু কেয়ারটেকার অধীনে নির্বাচন করে পরে পোস্ট অফিস সবাই মেনেই। হ্যাঁ, কথা হচ্ছে ভাই, এবারও তো একই রকম অবস্থা। আপনারা ভাই এই সাংবিধানিক বিতর্ক না তুলে বরং সংবিধান সম্মতভাবে কিভাবে এটাকে জায়েজ করবেন ওইটাতে জান আমরা তো আল্লাহর সেই ওয়াস্তে, ব্যাপারে তো খুবই সরল ওইটাতে সাদা জান সিধে আল্লাহর বললাম ওয়াস্তে যে গণভোটের রায় 1400 আমরা মানুষের মানছি। রক্তের, 1400 জুলাই মানুষের সনদ আমরা রক্তের। মানছি, বরঞ্চ আপনি জুলাই মানে বিরোধী দল, আমি বিনয়ের সাথে বলতে চাই, আমরা তো জুলাই সনদ মানছি রে ভাই, বরং আপনারা যেগুলো মানেন না তাও আমরা মানছি। জুলাই সনদ তো মানছি, তারপরেও কেন অযথা বিতর্ক? গণভোটে তো মানছি, গণভোটে হার জয় যুক্ত হচ্ছে, আমরা বাস্তবায়ন এখন করব। এখন যেটা বোঝা যাচ্ছে যে এই বিতর্কের কোনো নিষ্পত্তি হবে না। আপনারা যে অঙ্গীকার করেছেন সেটা আপনারা যত দ্রুত পারেন করেন, সবারই স্বস্তি হবে, বিতর্ক কম সেই জন্য হবে। একটা মুলতবির প্রস্তাব আনা হয়েছে যে কিভাবে, কোন প্রক্রিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটার জন্য আলোচনা হবে। আমি জিল্লু ভাই ফিল করি যেটা, সেটা হচ্ছে যে মানুষের একটা প্রত্যাশা আছে, মানুষ চায় নাই এই গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এই আননেসেসারি বিতর্কটা হোক। মানুষ চেয়েছে। ইভেন আমি আপনাকে বলি, আমরা কি আওয়ামী লীগকে এত বড় একটা শক্তিশালী নেটওয়ার্কভুক্ত দলকে কি বাইরে রেখে দেশ চালাইতে পারবো? আমরা বারবার প্রস্তাব দিচ্ছি। এখন সেই প্রশ্নটাই আপনাকে আমরা করতে চাইছিলাম, আপনাকে আপনি বলছি, যেহেতু আমরা বলছেন বারবার কিভাবে প্রস্তাব হবে। দিচ্ছি, বারবার প্রস্তাব দিচ্ছি যে আওয়ামী লীগের যারা দোষী, আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, যারা লোপাটের সাথে জড়িত, যারা গুম খুনের সাথে জড়িত, এদেরকে আপনি বিচারের আওতা আনতে হবে। এটাই গণতন্ত্রের দাবি, এটা মানবাধিকারের দাবি। এদেরকে বিচারের আওতা আনেন। আওয়ামী লীগের দল হিসেবে তার ভূমিকা কি হবে? সে যদি এই গণহত্যার সাথে জড়িত থাকে দলীয়ভাবে, তার বিচার করেন, আদারওয়াইজ তাকে দায় মুক্তি দেন। তার যে সমস্ত কর্মীরা বলবে যে আমরা আওয়ামী লীগের এই অপরাধের দায় নেব না, তাদেরকে আপনি রাজনীতি করার সুযোগ দেন। বিএনপি এই রাষ্ট্রটা 31 দফা, এত সুন্দর একটা ড্রাফট বিএনপির, এই জুলাই সনদের মধ্যে 31 দফার ব্যাখ্যাগুলো আছে, বাইরের কিছুই নাই। আপনি দেখেন বিএনপি তো বলেছে যে পরপর 2বার প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটার ইলাবোরেশন পরপর 2বারের বেশি। বেশি।
এটার ইলেবোরেশন করেছি আমরা 10 বছর, বিএনপি সেটা শেষ পর্যন্ত মেনে নিয়েছে। বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে না, উচ্চকক্ষের ব্যাপারে জুলাই সনদে আমরা ইলেবোরেশন করেছি, উচ্চকক্ষ হতে হবে পিআরের ভিত্তিতে, এতটুকু যা আমরা বিএনপির সাথে এটা যুক্ত করেছি। বিএনপি মানলে মানলো, না মানলে মানবে না ভাই, কি হবে গায়ের জোর আপনি না মানেন। গায়ের জোর কেন, আমরা 52% ভোট দিছি যে মানবো না, জনগণ মানেন না ভাই, অসুবিধা কি? এটা কোনো পিআর এই না উচ্চকক্ষ আপনারা যদি না মানেন, এই উচ্চকক্ষ তো মানি, আপনার এই উচ্চকক্ষের দিকে কেউ ফিরেও তাকাবে না। মঞ্জু ভাই এটা মানুষ ভুল বুঝছে, উচ্চকক্ষ তো মানি, উচ্চকক্ষ কিভাবে আপনি ফর্মুলেট হবে? উচ্চকক্ষ মানেন, আপনার রাবার স্ট্যাম্প উচ্চকক্ষ মানেন, তাইলে এটা মানা হইলো? আপনার দৃষ্টিতে রাবার স্ট্যাম্প তো কি আপনি বলেন, আপনি চাচ্ছেন নিম্নকক্ষ আর উচ্চকক্ষ যদি একই রকম হয়, লঘুর একটা শাসন চাপিয়ে দিচ্ছেন। দেখেন দিল্লু ভাই, আমরা চাপিয়ে দিচ্ছি না, এমন একটা অবস্থা আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, উচ্চকক্ষে এমন একটা অবস্থা করতে, এটা সব আনইলেক্টেড। হেলাল ভাই, আমরা যদি কোনো বিল আনি, সেই বিলটা তারা যতদিন অ্যাপ্রুভ না করবে এটা অ্যাপ্রুভ হবে না। তাহলে আমাদের তো সবরেইন, আমরা যে সবরেইন, আমরা সবরেইন না, আমরা পার্লামেন্ট সামিটটা থাকলো কই? মানে উচ্চকক্ষ আনইলেক্টেড, তিনার সব পাওয়ার, তিনি না বললে অ্যাপ্রুভ, আমার যতই বিল আনি, তাহলে আমাদেরটা তো হলো না। আমরা সরাসরি নির্বাচিত হয়ে আসলাম, আমরা একটা আইন প্রণয়ন করব, একটা আইন বিল আনলাম, আইন করলাম, ওইটা উচ্চকক্ষ তাদের আনইলেক্টেড মর্জি মোতাবেক তারা অ্যাপ্রুভ না করলে আর আমাদের এটা কোনো মূল্য নেই। এটা হতে পারে? আনইলেক্টেড কেন? আনইলেক্টেড না, তারা আনইলেক্টেড না। না না, ইলেকশনে তো দুইটা প্রসেস ভাই, আমি তো এই জন্যই বলছি এই জায়গাগুলো আপনারা, আমি তো চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনারা এই যে গণভোটের যে হাঁ ভোট দিয়েছে, বেশিরভাগ শুধু এই উচ্চকক্ষের কারণে দিয়েছে। কারণ আমি এই পর্যন্ত একটা লোককেও পাই নাই এরকম, বিএনপির লোকদেরকে আমি খুব বোল্ডলি এটার ব্যাপারে আর্গুমেন্ট করতে দেখি নাই যে উচ্চকক্ষ ভোটের ভিত্তিতে পিআরের ভিত্তিতে হবে। আদার দেন এই উচ্চকক্ষ তো প্রাণহীন, এটা মূল্যহীন, এটা অযথা 100টা মানুষকে আপনি জাস্ট প্রাইস পোস্টিং করবেন। তাহলে তো আমাদের নিম্নকক্ষ প্রাণহীন না, নিম্নকক্ষ প্রাণহীন না, নিম্নকক্ষের নিম্নকক্ষ ভাইব্রেন্ট হয়, তাহলে সেই নিয়মে যদি উচ্চকক্ষ গঠিত হয় ওটাও ভাইব্রেন্ট হবে। ভাইব্রেন্ট হবে না তো, সেটা একটা হবে আরেকটা হবে না, হবে না। সেখানে তো আপনি যাবেন শুধু, আমি যেটা বলি ওই ভাইব্রেশনে, একই ভাইব্রেশন তো ওখানে দরকার নাই, ওইটা তো রাখা হচ্ছে ফিল্টারিং এর জন্য। তো ফিল্টারিং এ যদি না হয়, আপনি ফিল্টারিং করার উচ্চকক্ষের আমাদের যে 31 দফা, সেখানে উচ্চকক্ষের ব্যাপারে আমাদের একটা ব্যাখ্যা আছে, আপনি ব্যাখ্যাটা পড়বেন। কারণ আমরা 31 দফা গ্রামে গঞ্জে মানুষের কাছে সেমিনার সিম্পোজিয়াম করে বুঝিয়েছি। সেখানে লেখা আছে যে সমাজের মেরিটোরিয়াস পিপল বা সমাজের বিখ্যাত অনেক ব্যক্তি যারা রাষ্ট্র আইন কানুনের ব্যাপারে দক্ষ এবং জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা আছে, তারা আমাদের এই প্রচলিত রাজনীতিতে আসতে পারে না, প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা ঢুকতে পারে না। এখন জিল্লুর ভাই উনি যদি আমাদের মতো এই যে রাস্তায় চুঙ্গ ফুকে রাজনীতি উনি করতে পারবেন, ইচ্ছে করলেই করতে পারবেন, একসময় ছাত্র রাজনীতি করেছেন, এখন ইচ্ছে করলেই করতে পারবেন না। কিন্তু রাষ্ট্রকে দেওয়ার মতো অনেক ক্যাপাসিটি তার আছে। এই সমস্ত লোককে সন্নিবেশিত করবার জন্য অর্থাৎ ট্যালেন্ট হান্টিং। কিন্তু সেক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকা কি হবে? উচ্চকক্ষের ভূমিকা আপনার তার ক্ষমতা বা পাওয়ার কি থাকবে? মনে করেন আমাদের যে পলিসিগুলো আছে, পলিসি স্ট্র্যাটেজিগুলো আছে, সেই সব বিষয়গুলো মানে আলোচনা করে মতামত দেয়া। যে লন্ডনে যেমন আপনার হাউস অফ লর্ডস রিপ্রেজেন্টেটিভ যেটা আছে, হাউস অফ লর্ডস এর যে কাজ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের কাজ তা না। হাউস অফ লর্ডস এর একটা কাজ আছে না, যে আপনার পলিসি স্ট্র্যাটেজি, তারপরে আরো কি আপনার স্কলার কোনো বিষয়, স্কলারটা মতামত দিতে পারবেন, সেখানে আপনাদেরও একটা সংসদ হবে, এই টাইপের একটা কিছু। আমি তো উচ্চকক্ষের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নাই, একটাই ক্ষমতা আছে, যদি সংবিধান সংশোধনের কোনো বিল উচ্চকক্ষ সেটাকে, আমরা যেটা বলেছি তারা সংখ্যাধিক্যের ভিত্তিতে সেটাকে রিজেক্ট করে ফেরত পাঠাতে পারবে, কোনো আইনও তারা পাঠাতে পারবে ফেরত, কিন্তু সেটা যদি আপনার নিম্নকক্ষ দুইবার, ওটা অটোমেটিক্যালি ইমপ্লিমেন্টেড হয়েছে। উচ্চকক্ষ শুধুমাত্র একটা অভিভাবকত্বের ভূমিকা পালন করবে। আমরা এই জায়গাটাই বলছি, অভিভাবকত্বের জায়গাটাও যদি নিম্নকক্ষের একটা রেপ্লিকা হয়, তাহলে এটা অভিভাবকত্বের ভূমিকা পালন করতে পারবে না। খুব সুন্দর সুন্দর কথা হেলাল ভাই বলছেন, সত্য কথা। আপনি দেখবেন ওনাদের 31 দফার 8 নম্বর ধারাটা যদি আপনি পড়েন, সেখানে দেখবেন ওনারা বলেছেন যে প্রতিষ্ঠানগুলোতে দক্ষ ভালো লোকদেরকে নিয়োগ দেওয়া হবে, দলীয়করণ করা হবে না, সুন্দর একটা কমিটমেন্ট আছে। কিন্তু আপনি দেখবেন এই যে বিএনপি যতগুলো নিয়োগ দিয়েছে, এই প্রশ্নটা আমি রেজ করতে চাই। আমি বাংলাদেশ ব্যাংক দেখেন মঞ্জু ভাই, আমি 1 মিনিট বলি। আজকে যে সমস্ত নিয়োগ আমরা দিয়েছি, এটা তো জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নিয়োগ দিতে হয়, কিন্তু ডক্টর ইউনূস সরকার এই নির্বাচনটা বন্ধ করে দিয়েছে। এখন এই পদগুলো ফাঁকা রয়েছে, কিন্তু এই পদে থেকে যেমন সিটি কর্পোরেশনে মানুষ মশার কামড় খাচ্ছে,
সিটি কর্পোরেশন ময়লা দুর্গন্ধ বিভিন্ন এলাকায় এই সমস্যাগুলো আছে, জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। লায়াবেল কে? সরকার। তো সরকার এখন ওইখানে একজনকে, যতদিন নির্বাচন না হচ্ছে, সরকার কিন্তু বলছে যে আমরা খুব শীঘ্রই নির্বাচন দেবো, আইনটা করে আমরা এই স্থানীয় পরিষদ নির্বাচন দেব। তো এই এন্টারিম পিরিয়ডে আমরা একটা প্রশাসক নিয়োগ দিচ্ছি, তা আমি লায়াবেল হব সিটি কর্পোরেশনের কোনো কিছু? আপনি আমাকে লায়াবেল করবেন, আর আপনাকে আমি প্রশাসক নিয়োগ করব না আমি আমার দক্ষ লোকটাকে করব? আপনি আপনার দলের লোক নিয়োগ করবেন, আমি তো সেটাই বলছি। আমার দক্ষ, আমি দল, আপনার দলের, আমি আপনাকে বলি, আমাদের সরকারের সবকে দলের লোক আপনি বলেন। আমরা 3 জনকে দলের বাড়ি থেকে নিয়েছি না, ডক্টর তিতুমির, ডক্টর জাহিদ, তারপরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আমরা দলের লোক। তাহলে আপনি কি বলতে পারেন আমরা সব দলীয় লোক দিচ্ছি? আপনি কি বলতে পারেন আমরা সব দলীয় লোক দিচ্ছি? আমরা যে সমস্ত সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের নিয়োগ দিয়েছি, যেহেতু আমরা অ্যাকাউন্টেবল হব, আমরা রেসপন্সিবল হব, আমি আমার লোকটাকেই তো দিব। আমার তো আপত্তি নাই, আপনি আমাকে একটা ভেদালে ফেলেন। হেলাল ভাই, আমি তো বলছি আপনি আপনার দলের একেবারে অন্ধ সমর্থকটাকে দেন, দক্ষ লোকটাকে দিব, দক্ষ লোকটাকে দেন, কিন্তু সেটা আপনি 31 দফায় লিখতেন, আপনি তো সেটা লিখেন নাই। আপনি যদি লিখতেন যে আমি প্রত্যেক ক্ষেত্রে আমার দলের সর্বশ্রেষ্ঠ লোকটাকে দিব, আমি তো এটাকে স্যালিউট করতাম। ওই যে উদাহরণ দিল, সেটাই তো বলছি। না উদাহরণ দিলেন ওই যে ডক্টর খলিল, ডক্টর তিতুমির, ডক্টর ডক্টর খলিল এবং ডক্টর জাহেদ, ডক্টর জাহেদ, হ্যাঁ, এই দুইজনই কিন্তু আপনার ইন্টারিম গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ কাজে যুক্ত ছিলেন, ঠিক আছে। জাহেদও কিন্তু সংবিধান সংস্কার আপনার নির্বাচন সংস্কার পরিষদের সাথে যুক্ত ছিল। যাক, আমি ওগুলো নিয়ে করতে, ওরা সবাই আমাদের বন্ধু মানুষ, ভালো মানুষ, অসুবিধা নাই। আপনারা নিয়োগ দিয়েছেন, ধন্যবাদ। সুশাসন দেন না, উনি তো বলছে যে ওনারা তাদের দলের লোক না, সেই চুক্তি দাঁড় করা। আমি সেটাই উনাকে বলছি, আপনি দলের লোক নিয়োগ দেন, আমার আপত্তি নাই, যেটা দিবেন সেটা বলেন। আপনি বলছেন আমি নিরপেক্ষ লোক দিব, দলীয় লোক দিব না, এখন বলছেন আমি দলীয় লোক দিব না। আপনার এই যুক্তিটা তো ভালো, আপনি দায় নেবেন। এখন আপনার কথার বিরুদ্ধে কিন্তু আপনার কথা, আপনি দায় নেবেন, তাহলে জাহেদকে দিলেন কেন? জাহেদের দায় কেন বিএনপি নেবে? তাহলে ডক্টর খলিলের দায় নিলেন কেন? ডক্টর খলিলকে আপনারাই বলছেন যে এই লোকটা মন্ত্রী পরিষদ, স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা চালায়। উনি তো শুধু স্থানীয় সরকার নিয়ে প্রশ্ন তুলছেন, উনি অন্যান্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন। যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বলছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আগের যে গভর্নর আহসান মনসুর, ওনাকে কি আমরা বলেছি যে অদক্ষ? ওনাকে আমরা বলেছি অন্য কিছু? এখন এই বাংলাদেশ ব্যাংকের যত কিছু সমস্যা আমরা ক্ষমতায় আসার পর হবে, সব দায়িত্ব তো আমার। তা আমি হাসান মনসুর সাহেবের কাছে আমার দায়িত্বটা বুঝে না নিয়ে আমি আমার যোগ্য লোকটিকে আমি তো এটার পক্ষে ভাই, কিন্তু আমি বলছি ওইটাই বলতেন আপনি তো সেটা বলেন নাই, সে কথাই বলছি। আপনি রায় নিয়েছেন, মানুষকে কি বলে আপনি রায় নিয়েছেন? 31 দফায় আপনি রায় নিয়েছেন যে জিল্লু ভাইয়ের মতো লোকদেরকে বসাবেন, 31 দফায় লেখা রয়েছে, কিন্তু রায় পাওয়ার পরে আপনি বসাচ্ছেন আপনার লোকদেরকে। এটাই আমার কথা, আমার বিরোধিতা বা আমার সমালোচনা হচ্ছে সেই জায়গাটায়। আপনি এখন যেটা বলেছেন আমি এটার সাথে একমত। আপনি আপনার দলের ভালো লোকদেরকে নিয়োগ দিবেন, সেখানে মশার কামড় থেকে আমাদের রক্ষা করবেন, সেখানে কীটনাশকের আমাদেরকে দিবেন, আমার কোনো আপত্তি নাই। আপনার লোকদেরকে বসাই দিয়ে আপনি আমাদের এই যে পেট্রোল যে মজুদদারি হচ্ছে সেখান থেকে রক্ষা করবেন, আমার তো কোনো আপত্তি নাই। আপনি যদি সেটা বলে রায়টা নিতেন, আমার সমালোচনা থাকতো না। আপনি রায় নিয়েছেন যেটা বলে, যেটাকে আমি আবারও বলছি যে বিএনপির প্রতি ট্রাস্ট ডিফিসিটটা কেন? ট্রাস্ট ডিফিসিটটা এই জন্য যে অতীতেও আমরা দেখেছি বিএনপি কেয়ারটেকার সরকার থেকে সরে এসেছে। অতীতেও আমরা দেখেছি বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বা আওয়ামী লীগ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি সরে আসেনি তো, আওয়ামী লীগ সরে গেছে। কেয়ারটেকার সরকার হবে কি হবে না তখন একটা ডিবেট হয়েছিল 94 সালে, তাই না? কেয়ারটেকার সরকার আমরা বলছিলাম হবে না, আজকে পরে হয়েছে সেটা, এবং সেটা করার জন্য আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। কেয়ারটেকার সরকার বিএনপির সাথে আন্দোলন করে আদায় করতে হয়েছে। আপনি স্মৃতিটা ভুলে এবং দেখেন আমি আপনাকে বলেন, আমরা যদি আন্দোলন চালিয়ে আমরা যদি প্রতিবাদ চালিয়ে যেতাম তাহলে বাংলাদেশে কি হতো? রক্তগঙ্গা বইতো, তাই না? কিন্তু আমরা যে জনগণের উপর জুলুম করতে চাই না, জনগণের রক্তক্ষরণ করতে চাই না, আমরা কিন্তু দেখেন সেই কেয়ারটেকারটা এই 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রয়োজন হতো না যদি আপনারা পদত্যাগটা না করতেন। চিন্তা করেন জিল্লু ভাই 94 সালে যদি আপনি পদত্যাগ না করতেন তাহলে তো সংসদে বিল আনা হয়ে যেত। বেগম খালেদা যে বলছে সংসদে বিল আনি, যেই বলছে সে ওনারা পদত্যাগ করলো। তখন আমরা 148 সিটে আমি তো আর পারলাম না, তখন তো আমাকে নির্বাচন করতে বাধ্য হচ্ছি। আমরা কত স্ট্রাগল করে নির্বাচনটা করে আমার ঠিকই কথা রাখলাম। এই বিতর্ক তো হলো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, নানান কিছু নিয়ে। এমনিতে আপনার কি মনে হচ্ছে সরকারের পারফরমেন্স বা ডেলিভারি, কে কোন পদে আছে, কাকে নিয়োগ দেওয়া হলো, সেই প্রসঙ্গে আমি আপনাকে জাস্ট 2-3 মিনিট সময় শেষ করতে হবে এবং তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপি
একটা কঠিন সময়ের মধ্য দিয়ে, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তারা এগিয়ে এসেছে। তাদের মধ্যে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা আছেন। এখন যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, ওনার কাছ থেকে আমি যতটুকু কাছ থেকে দেখেছি, ওনার মধ্যে আমি যথেষ্ট ইচ্ছা শক্তি দেখেছি। এবং হেলাল ভাইদের মতো যারা আছেন, আমাদের বন্ধু, আমাদের সিনিয়র জুনিয়র মিলিয়ে আমরা দেখেছি তাদের মধ্যে একটা প্রতিশ্রুতি আছে। এবং জেলখানায় তো আমরা সেই কষ্টগুলো উপলব্ধি করেছি। আমরা যখন রাজপথে মার খেয়েছি, পুলিশের মানে দাপরানিতে আত্মগোপনে থাকতে হয়েছে, সেই সময়গুলোতে আমাদের মধ্যে তো মেসেজ চালাচালি, গোপন আলাপ তো হয়েছে। কথা হচ্ছে যে আমরা ওই সময়টা যাতে আমরা কেউ ভুলে না যাই। আমি প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি, উনি যেভাবে সিরিয়াস, সেইভাবে কিন্তু যদি বিএনপির ওয়ার্ড পর্যায়ে, বিএনপির জেলা পর্যায়ে নেতারা যদি সিরিয়াস না হয়, তাহলে এটা কোনো কাজে লাগবে না। আপনি দেখেছেন শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে খুব ভালো ভালো কথা, সাধারণ কথা বলেছেন। এরশাদও কিন্তু সাইকেলে চড়ে সচিবালয়ে গিয়েছিলেন, এগুলো ইতিহাসে লেখা আছে। শেখ হাসিনা আমাদেরকে ওনার রান্নাঘরের ছবি শেয়ার করেছেন, উনি মাছ ধরছেন শেয়ার করেছেন, ওনার খুব সাদাসিধে জীবনযাপন শেয়ার করেছেন। কিন্তু এটাও আমরা দেখেছি, ওনার পিয়নের 400 কোটি টাকা, ওনার লোকেরা 1000 কোটি টাকা পাচার করেছে। কোনো কোনো মন্ত্রীর দুবাই শহরে, কারো লন্ডন শহরে শত শত বাড়ি আছে। বিএনপি যদি তার এই যে একটা ভীতি বিএনপির প্রতি আছে, যে চাঁদাবাজি, তার টেন্ডারবাজি, তার দলীয়করণ। আমি একটা ভিডিও দেখে খুব ইমোশনাল হয়েছি বিএনপির প্রচারে। আপনি হয়তো বলবেন ইমোশনাল হয়ে আপনি কি বিএনপির প্রতি সফট হয়েছেন? না, আমি হই নাই। মনে যে বললাম, আমার একটা মানে ট্রাস্ট ডেফিসিট আছে। একটা ভিডিও দেখেছি যেখানে একটা মেয়ে তার চাকরির কথা বলছে, এবং সে যখন চাকরিতে গেছে তাকে অন্যান্যরা জিজ্ঞেস করছে, তোমার কি মামা খালা আছে, মামা খালু আছে, তুমি চাকরি পাবা কীভাবে? সে বলছে, না, কেউ নেই। বলছে, তুমি তো চাকরি পাবা না। সেই মেয়েটা চাকরি পেয়েছে, পেয়েছে যে আনন্দ স্রোতে সে তার রিক্সাওয়ালা বাবাকে গিয়ে জড়িয়ে ধরেছে। এবং এইটা কাট অফ হওয়ার পরে সেখানে তারেক রহমান এসে বললেন যে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করতে চাই, আমরা এরকম মেধার ভিত্তিতে একটা রাষ্ট্র করতে চাই, যেটা মানে কোটা হবে না। এই আশাটা বিএনপির প্রথম দিকের যে নিয়োগগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপি ইতিমধ্যে অনেকগুলো লোক মারা গেছে বিভিন্ন ক্লেশের মধ্যে দিয়ে, এটার ছাপ যদি নিচের দিকে না যায়, তারেক রহমানের এই প্রচেষ্টা বা বিএনপির আরও অনেক মন্ত্রীরা আছে, এমপিরা আছেন, অনেক কষ্ট করছেন, তাদের এই ছাপ যদি নিম্নের দিকে না যায়, তাহলে মানুষ কিন্তু মনে করবে এটাও একরকম পুরনো রাজনীতিরই প্রতিচ্ছবি, যে বলবেন ভালো কথা, আশা পোষণ করবেন, স্বপ্ন দেখাবেন মানুষকে, কিন্তু স্বপ্ন ভঙ্গ হবে। মিস্টার আল, দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি, উনি যেটা বললেন যে বিএনপি চাঁদাবাজ ইত্যাদি যে বললেন, এইটা কতটা প্রোপাগান্ডা আর কতটা রিয়েলিটি 52+ ভোটে প্রমাণ হয় যে কতটা প্রোপাগান্ডা আর কতটা রিয়েলিটি। তবে মঞ্জু ভাই যেটা বলেছেন, আপনি যে অবজারভেশন দিয়েছেন, আমাদের দল চেষ্টা করবে যে আমরা আরও যেন মানুষের আস্থা অর্জন করি, ভোটের সংখ্যা আরো বাড়ে। প্রোপাগান্ডা আপনারাও চালাইছেন, আপনারা বলছেন 7000 লোককে বহিষ্কার, প্রোপাগান্ডা যেন আপনারা না, আমার বহিষ্কার করছি। একটু বলি, এখন আপনি বলছেন যে আমাদের সরকারের পারফরমেন্সের কথা বলছেন। আপনি জিল্লু ভাই বহুবার এই কথা আমি বলেছি, আপনার টেলিভিশনে প্রথম বলছেন, আপনাদের অনেকের কিন্তু হাতের কালি এখনো শুকায়নি, মানে ভোটের রেশ কিন্তু এখনো রয়ে গেছে। আমরা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি করেছিলাম, একে একে তা বাস্তবায়ন করছি। ইতিমধ্যে যে সামাজিক সুরক্ষা বলয় গড়ে তুলবার জন্য এবং আমাদের নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড 37,650টি আমরা পরিবারকে দিয়েছি। এবং অপেক্ষা করুন, আমাদের জামাত ইসলামী নেতা বলেছিল যে দুত্তর ফ্যামিলি কার্ড বলেছিল না, এখন অপেক্ষা করুন, আমরা এই পয়লা বৈশাখে কৃষক কার্ড দিব কৃষির উন্নয়নের জন্য। আমরা কর্মসংস্থানের কথা বলেছি, সেই কর্মসংস্থান ইতিমধ্যে আপনি জানেন যে 54টি জেলায় আমরা কিন্তু খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষির যে উন্নতি, এখানে অনেক কর্মসংস্থান হবে। তারপরে আপনি দেখেন শিক্ষা বান্ধব একটি সরকার করবার জন্য আমরা যে আপনার যে ভোকেশনাল এডুকেশন, তারপরে পলিটেকনিক এডুকেশন, এবং এই যে আপনার শিক্ষায় 3rd ল্যাঙ্গুয়েজ, বাংলা ইংরেজির পরে একটা 3য় ল্যাঙ্গুয়েজ যদি আমরা শেখাতে পারি ছাত্রদেরকে, যে এই যে দেখলাম যে আমরা কতগুলো কোর্স হবে ভোকেশনাল ট্রেনিংয়ে, সেখানে ইটালিয়ান এবং জাপানি ভাষা শেখানো হবে এবং আরবি ভাষা শেখানো হবে। এই ভাষাগুলো শিখে এবং যদি আমরা স্কিল ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা যে রেমিটেন্সটা পাঠায় কত গুণ বৃদ্ধি পাবে পারেন। একজন লেবার আপনার টেবিল জব পেয়ে যাবে যখন সেই স্কিল ডেভেলপটা হবে ভোকেশনাল ট্রেনিং বা পলিটেকনিক ট্রেনিংয়ের মাধ্যমে। আর যদি মধ্যপ্রাচ্যে যায় আরবি ভাষাটা শেখাইতে পারি, তো বোঝেন মধ্যপ্রাচ্যে তো আপনারা গেছেন সৌদি আরবে, আমাদের সব লেবাররা স্ট্রিট বিভিন্ন জায়গায় কাজ করে,
কিন্তু টেবিল জবে আমরা খুব পিছিয়ে আছি, ভারতীয়রা পিছিয়ে আছে। আপনারা সবাই বিদেশে যা দেখতেন, ইউরোপে যা দেখছেন, টেবিল জব ভারতীয়রা করছে, আমরা করছি এই নিচের জবগুলো। কিন্তু আমি যদি একটু স্কিল ডেভেলপ করতে পারি, ওদের ভাষাটা শেখাতে পারি। আপনার যে মিউনিকে যে আপনার এই BMW কোম্পানি, ওখানে আমি যা দেখলাম যে বাংলাদেশ থেকে পলিটেকনিক শিক্ষা নিয়ে গেছে, সে BMW কোম্পানিতে একটা ট্রেনের ওই যে চেন বানায়, ওইখানে সে টেবিল জব করছে। আমি তুমি কি পাস? তো বললো যে আমি যে জার্মান টেকনিক্যাল সেন্টার এখান থেকে পলিটেকনিকে, ঢাকা পলিটেকনিক থেকে পড়ে পাস করে ওইখানে গেছি, জার্মান ভাষা জানি। আমরা যে এডুকেশনের এই ফ্যাসিলিটিটা দিচ্ছি, থার্ড ল্যাঙ্গুয়েজ এবং টেকনিক্যাল স্কিল, এবং সেটা অলরেডি করা শুরু হয়ে গেছে। আমি আর একটা কথা বলবো জিল্লু ভাই, 30 সেকেন্ডসে, সমাজকে কিন্তু আপনার নৈতিকতার দিকে নিয়ে যেতে হবে। নৈতিক অবক্ষয় আজকে আমাদের একটা দারুণ বিষয়, যে অনেক আলোচনা হতে পারে। এই নৈতিকতার জন্য আমি সবসময় বলি মানুষকে ধর্মের কাছে আশ্রয় নিতে হবে, যে যেভাবেই নিক। মানুষ যদি ধার্মিক হয়ে ওঠে, আপনার সমাজটাও নৈতিক হয়ে উঠবে। এই জন্য আমরা দেখবেন সমস্ত ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ফাদার, এদেরকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ভাতা দিচ্ছি, কারণ এই ধর্মগুরুরা রাষ্ট্রীয় যদি নিম্ন পর্যায়ে থাকে তাহলে কিন্তু এদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমরা এইভাবে সমাজকে নৈতিক সমাজে। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন। মিস্টার মুজিবুর রহমান মঞ্জু এবং মিস্টার আজিজুল বালী হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, যে বিতর্ক আমরা শুনলাম, রাজনীতিতে আসলে এই বিতর্ক চলতেই থাকবে এবং এটা এক ধরনের সুস্থ বিতর্ক। সরকারকেও ঠিকঠাক পথে রাখবার জন্য এই বিতর্কের প্রয়োজনীয়তা রয়েছে। তবে জনগণের আশা, যে যার অবস্থান থেকে যাই বলুক না কেন, জনগণের আশা যে ক্ষমতাসীনরা বিশেষ করে তারা যে অঙ্গীকারটা করেছেন, সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন, যত দ্রুত সম্ভব সেটা বাস্তবায়ন করবেন। অন্যদিকে বিরোধী দলের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যে অঙ্গীকার করেছিলেন, কিন্তু জনগণের সমর্থন নিয়ে হয়তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তারা যেতে পারেননি, কিন্তু তাদের অঙ্গীকারের সপক্ষে তাদের যে প্রচারণা, সেটা তারা জোরদার রাখবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।